নাও এবার স্ম্যাকডাউনেও শুরু হয়ে গেল ধামাকা। একদিকে ব্যারন করবেন করলো রিটার্ন, অন্যদিকে সামারস্ল্যামের জন্য আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচ অফিসিয়াল। বাহ, क्या सीन है। যাই হোক, আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরো একটি স্ম্যাকডাউনের শো, আর এই ভিডিওতে আজকে হওয়া স্ম্যাকডাউনের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওয়েল, আজকের স্ম্যাকডাউনের শুরুতেই আমরা জিএম নিকলডিসকে দেখতে পাই, যে এসে শুরুতেই আমাদেরকে জানায় যে নাইট অফ চ্যাম্পিয়ন্সে গান্থারের সঙ্গে তার যে হাতাহাতি হয়েছিল, এটার জন্য কিছু সময়ের জন্য নিকলডিসের কাছ থেকে স্ম্যাকডাউনের দায়িত্ব বা ক্ষমতা চলে গিয়েছিল। তবে সবকিছু এখন ফিক্স হয়ে গেছে, নিকলডিস আবারও স্ম্যাকডাউনের জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করতে শুরু করেছে। এটা বলার পরে সে সেখানে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন বেস্ট ইন দ্য ওয়ার্ল্ডে সিএম পাঙ্ককে কল আউট করে। সিএম পাঙ্ক আসে, বরাবরের মতোই সে ভালো রিয়াকশন পেয়েছে, আর আজকে সে স্ম্যাকডাউনে সবাইকে ওয়েলকাম করে, যেমন করে সে আগে মানডে নাইট হতে সবাইকে ওয়েলকাম করতো। এবং সিএম পাঙ্ক এই বিষয়টা বলে যে সে মূলত অনেক দিন ধরে স্ম্যাকডাউনে আসার পরিকল্পনা করতেছিল। নিকলডিসের সঙ্গে এই বিষয়টা নিয়ে সে কথা বলেছে, ডাব্লিউডাব্লিউ যে অফিসিয়ালস গুলো আছে তাদের সঙ্গে মূলত সিএম পাঙ্ক এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছিল। এর মধ্যেই সিএম পাঙ্কের কাছে একটা অপরচুনিটি চলে আসে। গত মানডে নাইট শোতে সিএম পাঙ্ককে জানানো হয় যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার খুঁজে পাওয়া যাচ্ছে না, এর জন্য সিএম পাঙ্ক মূলত সেখানে চ্যালেঞ্জার হয়ে আসে এবং স্যামি জেনকে হারিয়ে সে হয়ে যায় নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। আর সিএম পাঙ্ক এখন অফিসিয়ালি স্ম্যাকডাউনের সুপারস্টার, এখন থেকে সে স্ম্যাকডাউনেই থাকবে। সে যেহেতু বেস্ট ইন দ্য ওয়ার্ল্ডে, সে যেহেতু একজন ফাইটিং চ্যাম্পিয়ন, তো সে মূলত এখন থেকেই ফাইট করতে চায়। সে স্ম্যাকডাউনের বেশ কিছু সুপারস্টারের নাম মেনশন করে, যেরকম ফিন বেলার, গান্থার, রয়স্কিস, এমনকি স্যামি জেনকেও একটা রিম্যাচ দিতে চায়, সে যেহেতু নতুন এখন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়েছে। তো এক এক করে সে সবারই নাম নিচ্ছিল, তবে কডির নাম সে নিচ্ছিল না, যার জন্য কডি নিজেই সেখানে চলে আসে। তো কডি এসে ওই সিএম পাঙ্কের স্টাইলে সিএম পাঙ্কের চেহারাটা দেখতেছিল যে, সোনা তুমি কি ঠিক আছো, তোমার চোখের কি হয়েছে, এরকম একটা বিষয়। তো সিএম পাঙ্ক এখানে কডিকে বলে যে তুমি নিশ্চয়ই এখানে আমার চোখের বিষয়টা সম্পর্কে জানতে আসোনি। তো কডি এখানে বলে যে একটা সময় আমারও চোখের এরকম সমস্যা হয়েছিল। আই থিঙ্ক আপনাদের মনে আছে যে রেসলম্যানিয়া 42 পরে কিন্তু সিএম পাঙ্ক এবং কডির মধ্যে একটা সেগমেন্ট হয়েছিল মানডে নাইট শোতে। তো সেখানে কিন্তু কডির চোখের সমস্যা ছিল, তো ওটাই মূলত জিজ্ঞেস করে যে সে সময় তুমি আমাকে জিজ্ঞেস করেছো, তাই আজকে আমি তোমাকে জিজ্ঞেস করলাম। এরপরে কডি মূলত আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ চাচ্ছিল, তবে সিএম পাঙ্ক কিন্তু এখানে শুরুতেই কডিকে সেই ম্যাচের জন্য জিজ্ঞেস করতেছিল না যে তুমি কি এই চ্যাম্পিয়নশিপ ম্যাচ চাও কিনা। তবে সিএম পাঙ্ক এবং কডির মধ্যে মানডে নাইট হতে, মানে কডি যখন চ্যাম্পিয়ন ছিল সেখানে ইজিলি কিন্তু সিএম পাঙ্ককে অপরচুনিটি দেওয়ার কথা বলেছিল কডি, তবে আজকে কিন্তু সিএম পাঙ্ক এটা বলতেছিল না। তো এর জন্য কডি নিজেই মূলত সিএম পাঙ্ককে জিজ্ঞেস করে যে আমি যখন চ্যাম্পিয়ন ছিলাম তোমাকে চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেওয়ার কথা বলেছি, তুমি তো এরকম কিছু বলতেছিলে না। তো সিএম পাঙ্ক বলে যে ঠিক আছে, আমিও বললাম। তো এরপরে কডি বলে যে সামারস্ল্যাম, দেন সেখানে নিকলডিস অফিসিয়াল করে দেয়। কডি এবং সিএম পাঙ্ক হ্যান্ডশেক করে এবং আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য সামারস্ল্যামের মেইন ইভেন্টে, আই থিঙ্ক নাইট ওয়ানের মেইন ইভেন্টে হবে। তো এই ম্যাচটা অফিসিয়াল হয়ে যায়। এভাবেই মূলত এই সেগমেন্টটা শেষ হয়েছে। তো এই বিষয়টা নিয়ে আমার তেমন কোনো অভিযোগ নাই, মানে আমি এখানে একটা বিষয় বলতে চাই যে বারে বারে কডিকেই কেন অপরচুনিটি দেওয়া হচ্ছে, মানে চ্যাম্পিয়নশিপ ছাড়া কিন্তু কডি এক মুহূর্তও চলতে পারে না। তবে সিএম পাঙ্কের সঙ্গে কডির এই ম্যাচটা আমি দেখতে চাই, এর জন্য এখন আমি এই বিষয়টা নিয়ে কোনো অভিযোগ করব না। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনের প্রথম ম্যাচ হিসেবে ফিন বেলার এবং টামাটোঙ্গার মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। ভালো একটা ম্যাচ ছিল, দুজনেই এই ম্যাচের মধ্যে বেশ ভালো পারফর্ম করতেছিল। ম্যাচ চলাকালীন সময়ে রিং সাইডে ঠালাঠোঙ্গা ছিল, সে এই ম্যাচের মধ্যে ফিন বেলারকে বেশ ভালো মতোই ঝামেলা করেছে, যার জন্য এই ম্যাচের মধ্যে এমন কিছু মোমেন্ট বা এমন কিছু সিকোয়েন্স তৈরি হয়েছিল যেখানে মনে হচ্ছিল যে ফিন বেলার হয়তো বা এই ম্যাচটা হেরে যাবে।
তবে না, সেখান থেকেও কিন্তু ফিন বালার কামব্যাক করে এবং শেষ পর্যন্ত সে টামাটুঙ্গাকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে এবং সেই এই ম্যাচটা জিতে যায়। এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে ব্যাক স্টেজে কার্মেল হাইসের একটা ইন্টারভিউ টাইপের সেগমেন্ট দেখানো হয়, যেখানে কার্মেল হাইস জানায় যে আজকের এই স্ম্যাকডাউনে ট্রিক উইলিয়ামসের সঙ্গে তার যে ম্যাচ হবে সেই ম্যাচের মধ্যে সে ট্রিক উইলিয়ামসকে হারিয়ে দিবে। এরপর আমাদেরকে R-Truth এবং ফ্রেক্সিয়ামকে দেখানো হয়। তো R-Truth ফ্রেক্সিয়ামকে কিছু টাকা পয়সা দিয়ে দেয়, ফ্রেক্সিয়াম সেখান থেকে চলে যায়। এরপরে সেখানে ওয়ার রেডার্স চলে আসে। তো R-Truth-এর সঙ্গে ওয়ার রেডার্সের কথা ঠিকঠাকভাবে স্টার্ট হতেই সেখানে জিমি উসো এবং জেকা ফাটু চলে আসে। জিমি উসো ওয়ার রেডার্সকে বলে যে ভাই এখান থেকে চলে যাও, R-Truth-এর সঙ্গে আমাদের কিছু কথা আছে। তো ওয়ার রেডার্স কিন্তু আস্তে করে সেখান থেকে কেটে পড়ে, কারণ সেখানে জেকা ফাটু আছে, বেশি নাটকবাজি করলে মার খাইতে হবে এটা ভেবে ওয়ার রেডার্স কিন্তু সেখান থেকে চলে যায়। তো জিমি উসো এখানে R-Truth-কে জিজ্ঞেস করে যে সে সোলো সিকাওয়াকে দেখেছে কিনা। তো R-Truth বলে যে সোলো সিকাওয়া আজকে শোতে এসেছে। এরপরে জেকা ফাটু আবার R-Truth-কে আরও একটা প্রশ্ন করে, আর এই প্রশ্নটা হলো যে রয়াস কিজ আজকে স্ম্যাকডাউনে এসেছে কিনা। তবে R-Truth কিন্তু এখানে তেমন কিছু বলে না। তবে সেখানে ডেমিয়ান প্রিস্ট চলে আসে এবং ডেমিয়ান প্রিস্ট এসে জেকা ফাটুকে বলে যে হ্যাঁ, রয়াস কিজ আজকে স্ম্যাকডাউনে এসেছে, একটু আগেই ডেমিয়ান প্রিস্ট রয়াস কিজকে দেখেছে। তো জিমি উসো এবং জেকা ফাটু সেখান থেকে চলে যায়। R-Truth ডেমিয়ান প্রিস্টকে জিজ্ঞেস করে যে তুমি রয়াস কিজের কথা কেন বললে। তো ডেমিয়ান প্রিস্ট বলে যে রয়াস কিজের সঙ্গে আমাদের কোনো কাজ নাই। তো এরকম টাইপের একটা ব্যাক স্টেজ সেগমেন্ট আমাদেরকে দেখানো হয়েছে। এরপর আমাদেরকে আরও একটা ব্যাক স্টেজ সেগমেন্ট দেখানো হয় নিকলডিস এবং গান্থারের মধ্যে। বিষয়টা হলো নিকলডিস মূলত স্যামি জেনের সঙ্গে ফোনে কথা বলতেছিল। স্যামি জেন যেহেতু একটু মেন্টালি ডিস্টার্ব, এর জন্য সে আজকে শোতে আসেনি। তো সেখানে গান্থার চলে আসে। গান্থারকে দেখে নিকলডিস যেভাবে ফোনটা লুকাচ্ছিল মনে হচ্ছিল যে সে কি না কি দেখে ফেলেছে। তো গান্থার এখানে নিকলডিসকে বলে যে তুমি এটা কি করলে, ম্যাচ চাইলাম আমি, অথচ তুমি সিএম পাঙ্ক এবং কডির মধ্যে ম্যাচটা অফিসিয়াল করে দিলে। আচ্ছা যাই হোক, তোমার কাছে আজকের রাতে সময় আছে, আজকের রাতটা শেষ হতে হতে বা এই শোটা শেষ হতে হতে তুমি এই বিষয়টা ফিক্স করে দিবে। তুমি আমাকে কডিকে দাও নাকি পাঙ্কে দাও, অথবা দুজনকে একসঙ্গে দাও, আমি এই বিষয়টা জানি না। তবে আমার আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ লাগবে, মানে লাগবেই। তো নিকলডিসে বলে যে হ্যাঁ, এটার অ্যান্সার তোমাকে আজকে শোয়ের শেষের দিকে দেওয়া হবে। তো এরকম টাইপের একটা ব্যাক স্টেজ সেগমেন্ট আমাদেরকে দেখানো হয়। এরপর আমরা জিমি উসো এবং জেকা ফাটুর মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাই রিং এর মধ্যে, যেখানে জিমি উসো মূলত সোলো সিকাওয়াকে কল্ড আউট করে। সেখানে সোলো সিকাওয়া তো আসে না, তবে সেখানে চলে আসে রয়াস কিজ। তো জিমি উসো এখানে রয়াস কিজকে বলে যে তোমাকে দেখতে তো সোলো সিকাওয়ার মতো না, তুমি এখানে কেন। তো রয়াস কিজ বলে যে তোমরা একবার নয়, তোমরা দুইবার আমার নামটা মেনশন করেছো, এর জন্য আমি এসেছি। তো জিমি উসো বলে যে এটা হলো ফ্যামিলি বিজনেস, এখানে তোমার কোনো কাজ নাই। তো রয়াস কিজ বলে যে আমি তো ফ্যামিলিরই একজন, আর শুধু রক্তের সম্পর্ক থাকলেই ফ্যামিলি হওয়া যায় না, লয়্যালটি থাকতে হয়। জেকা ফাটুর সঙ্গে আমার 14 বছরের সম্পর্ক, তাকে 14 বছর ধরে আমি ভাই মানে আসতেছি, তো এই তো আমার ফ্যামিলি। তখন আবার জিমি উসো বলে যে এটা ফ্যামিলি বিজনেসও না, এটা হলো ওটিসির বিজনেস। তো এরকম টাইপের একটা বিষয়। তো এখানে জিমি উসো এবং রয়াস কিজ দুজনেই মূলত কম্পিট করার জন্য রিং গিয়ারে আসে। তো বুঝতে আর অসুবিধা হয় না যে এদের মধ্যে এখানে একটা ম্যাচ হবে। তো জিমি উসো এখানে রয়াস কিজকে বলে যে ভাই দেখ, এখানে কোনো বাড়াবাড়ি করিস না, বাড়াবাড়ি করলে বা লাইন ক্রস করলে তোর জন্য কিন্তু ঝামেলা হবে, আমি এবং জেকা ফাটু কিন্তু তোর অবস্থা খারাপ করে দিব। তো এরপরে রয়াস কিজ বলে যে আমি লাইন ক্রস করলাম, তুমি কি করবে করে নাও। তো জেকা ফাটু তো সেখান থেকে চলে যায়। জেকা ফাটু মূলত সোলো সিকাওয়ার জন্য এসেছিল। তো জিমি উসো যেহেতু একটা ফাইটিং মুডে চলে যায়, তো জেকা ফাটু বলে যে ভাই তোর যা ইচ্ছা কর, আমি এখান থেকে গেলাম। দেন সেখানে জিমি উসো এবং রয়াস কিজের মধ্যে অফিসিয়ালি একটা ম্যাচ স্টার্ট হয়। তো ডিসেন্ট একটা ম্যাচ ছিল। এই ম্যাচ চলাকালীন সময়ে সোলো সিকাওয়া রিং সাইডে চলে আসে এবং সে এসে মূলত জিমি উসোকে মারার জন্য চেষ্টা করে, মারেও, তারপরে অ্যাটাকও করে দেয়। তবে সেখানে আবার জেকা ফাটু চলে আসে। জেকা ফাটু এবং সোলো সিকাওয়ার মধ্যে রিং সাইডে ফাইট চলার একটা পর্যায়ে জিমি উসো অ্যাডভান্টেজ পেয়ে যায় এবং সে একটা স্পিয়ার মেরে রয়াস কিজকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে। ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরেও আমরা সোলো সিকাওয়া এবং জেকা ফাটুর মধ্যে ফাইটিং দেখতে পাই। রয়াস কিজ আটকানোর জন্য আসে, তবে রয়াস কিজকেও একটা সুপার কিক মেরে দিয়েছে জেকা ফাটু। দেন ওই স্টিল চেয়ারটা সোলো সিকাওয়ার গলার মধ্যে আটকে তাকে একটা হিপ অ্যাটাক মারার জন্য যায়, তবে মারে না।
সোলো সিকাওয়াকে একটা ওয়ার্নিং দিয়ে দেয় যে ভাই এসব ঝামেলা করা বাদ দে, তুই যদি এসব ঝামেলা আবারও করিস তাহলে নেক্সট টাইম কিন্তু তোকে আর কোনো ছাড় দেওয়া হবে না, এরকম টাইপের একটা বিষয়। দেন সেখান থেকে জিমিউসে এবং জেকাফাটু চলে যায়। তো এভাবেই মূলত এই ম্যাচ, এই সেগমেন্ট শেষ হয়। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে সিএম পাঙ্কের একটা ইন্টারভিউ টাইপের সেগমেন্ট দেখানো হচ্ছিল। সেখানে ক্যান্ডিস লারি এবং জনি গার্গানো চলে আসে। জনি গার্গানো তো ওই ঘুম পাড়তেছিল, তো ক্যান্ডিস এসে এখানে সিএম পাঙ্ককে বলে যে স্যামি জেন যখন চ্যাম্পিয়ন ছিল তখন তো তাও জনি গার্গানো একটু নড়াচড়া করতেছিল, তবে তুমি চ্যাম্পিয়ন হওয়ার পরে এ তো নড়াচড়া করা একেবারেই বন্ধ করে দিয়েছে, এরকম টাইপের একটা বিষয়। তো এরপরে সেখানে আবার সিএম পাঙ্কের সঙ্গে দেখা হয়ে যায় ফিন বেলারের। তো ফিন বেলার এখানে তেমন কিছুই বলে না, শুধুমাত্র ওয়েলকাম স্ম্যাকডাউনে সিএম পাঙ্ককে ওয়েলকাম করে। তো এরকম টাইপের একটা ব্যাকি স্টেজ সেগমেন্ট আমাদেরকে দেখানো হয়েছে, তেমন ইম্পর্টেন্ট কিছুই এখানে ছিল না। যাই হোক, এরপর আমরা জেড কার্গেল এবং অ্যালেক্সা ব্লিসের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। তো এই ম্যাচের ব্যাপারে কি বলবো, এই ম্যাচের মধ্যে জেড কার্গেল অ্যালেক্সা ব্লিসকে হারিয়ে দিয়েছে। আর এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে জেড কার্গেলের টিমের সঙ্গে শার্লেট ফ্লাই এবং অ্যালেক্সা ব্লিসের ঝামেলা হয়ে যায়, এদের মধ্যে হাতাহাতি মারামারি আমরা দেখতে পাই। এবং অ্যালেক্সা ব্লিসকে কিন্তু আজকে জেড কার্গেল বেশ ভালো মতোই মেরেছে, আর তার হাতটাও কিন্তু ভেঙে দিয়েছে। কেউ আবার দুশ্চিন্তা করবেন না, এটা কিন্তু সিরিয়াস কোনো ম্যাটার না। নর্মালি অনেক মানুষের এমন হয় যে হাতটা নর্মালির থেকে একটু বেশি বেঁকে যায়, আমার হয় না, তবে অনেকের কিন্তু হাতটা এমনিতে একটু পেছন দিকে বেশি বেঁকে যায়, মনে হয় যে হয়তো বা হাতটা ভেঙে গেছে। তো এরকম টাইপের একটা বিষয় কিন্তু অ্যালেক্সা ব্লিসের সঙ্গে হয়েছে, মানে কোম্পানি এই বিষয়টাকে বেশ ভালো মতোই কাজে লাগিয়েছে। অ্যালেক্সা ব্লিসের হাত ভাঙেনি, মূলত তার হাতটাই একটু মানে জানিনি তো বিষয়টা আমি কি বলতে চাচ্ছি। তো এরকম টাইপের একটা বিষয় আমাদেরকে দেখানো হয়েছে। এরপর আমরা ফাইনালি আজকে স্ম্যাকডাউনে ট্রিক উইলিয়ামস এবং কার্মেলো হিসের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। ভালো একটা ম্যাচ ছিল, দুজনেই এই ম্যাচের মধ্যে অসাধারণ পারফর্ম করেছে। এই দুজনের কেমিস্ট্রি সম্পর্কে আমরা সকলেই জানি। তো দুজনে মিলে আমাদেরকে ভালো একটা ম্যাচই উপহার দিয়েছে, ভালো একটা ম্যাচই ডেলিভার করেছে। ম্যাচের শেষের দিকে আমরা সেখানে শকিংলি ব্যারন করবিনের রিটার্ন দেখতে পেয়ে যাই। হ্যাঁ, ফাইনালি আজকের স্ম্যাকডাউনে ব্যারন করবিন রিটার্ন করেছে। আই থিঙ্ক কিছুদিন আগে নিউজ ভিডিওতে আমি জানিয়েছিলাম যে ব্যারন করবিনকে কিন্তু কোম্পানি আবারও ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। তো অফিসিয়ালি কিন্তু আজকের স্ম্যাকডাউনে ব্যারন করবিন রিটার্ন করেছে। আর তাছাড়া গত 2-3 সপ্তাহ হলো আমি কিন্তু ঠিকঠাক মতো নিউজ ভিডিও আপলোড করতেছি না, শুধুমাত্র রিভিউ ভিডিও দিয়েই কাজ চালাচ্ছি। তো আগামীকাল থেকে ইনশাল্লাহ আপনারা রেগুলার নিউজ ভিডিও পাবেন। তো একটু সমস্যায় ছিলাম, ঝামেলায় ছিলাম, আশা করছি আগামীকাল থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন। রিভিউ ভিডিওর পাশাপাশি আপনারা রেগুলার নিউজ এবং আপডেট ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ফাইনালি ব্যারন করবিন আজকের স্ম্যাকডাউনে রিটার্ন করে যে ট্রিক উইলিয়ামস এবং কার্মেলো হিস দুজনকেই বাজিয়ে দিয়েছে এবং সে ইউএস চ্যাম্পিয়নশিপের দিকে নজর দিয়েছে। আর ব্যারন করবিন কিন্তু আজকে বেশ ভালো রিয়াকশনও পেয়েছে। হয়তোবা আমরা সামার স্ল্যামে ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য ব্যারন করবিন, ট্রিক উইলিয়ামস এবং কার্মেলো হিস, অথবা ট্রিক উইলিয়ামস এবং ব্যারন করবিনের মধ্যে সিঙ্গেল ম্যাচও দেখতে পেতে পারি। তবে ডেফিনেটলি ব্যারন করবিন কিন্তু এবার সামার স্ল্যামে থাকতেছে। তো আমি বেশ এনজয় করেছি, বা ব্যারন করবিনের রিটার্ন করাতে পার্সোনালি আমি কিন্তু অনেক বেশি খুশি হয়েছি। এরপর আসি আমরা মেইন ইভেন্টে। তো মেইন ইভেন্টে আমরা রিং জেনারেল গান্থারকে দেখতে পাই। সে সেখানে নিকল ডিসকে কল আউট করে। নিকল ডিস এসে বলে যে গান্থার, তুমি যেটা চাচ্ছিলে তোমাকে সেটাই দেয়া হবে। তুমি কডিকে চাচ্ছিলে, ঠিক আছে তোমাকে কডিকে দেওয়া হবে। তুমি পাঙ্কে চাচ্ছিলে, ওকে ঠিক আছে তোমাকে পাঙ্কেও দেওয়া হবে। জুলাইয়ের 18 তারিখ মেডিসন স্কোয়ার গার্ডেনের স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হবে, যেখানে তুমি তোমার ফ্রেন্ড লাস্ট রিয়েল গুড গাই স্যামি জেনের সঙ্গে কডি এবং পাঙ্কে ফেস করবে। মূলত গান্থার এবং স্যামি জেন ভার্সেস কডি এবং সিএম পাঙ্কের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ এখানে নিকল ডিস মূলত অফিসিয়াল করে দেয়। আর এই বিষয়টাই মূলত গান্থারের পছন্দ হয় না। গান্থার কই চাচ্ছিল আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ অপরচুনিটি, সেখানে নিকল ডিস তাকে একটা ট্যাগ টিম ম্যাচ দিয়ে দেয়, যার জন্য গান্থার রেগে যায়। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, পরপর 4 থেকে 5 বার কিন্তু স্লিপার হোল্ডে নিয়ে নেয় গান্থার নিকল ডিসকে, এবং নিকল ডিসকে একেবারে ডিস্ট্রয় করে দিয়েছে।
শেষ পর্যন্ত সেখানে কডি আসে সেভ করার জন্য। তো কডি এবং গান্থারের মধ্যে আমরা হালকা করে হাতাহাতি দেখতেই সেখান থেকে গান্থার পালিয়ে যায়। আর এভাবেই মূলত আজকের স্ম্যাকডাউনের শোটা শেষ হয়েছে। ওভারঅল আজকের স্ম্যাকডাউনের শো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।